টিকা নিয়েছে 2 কোটি মানুষ। চীন থেকে আসছে আরো 6 কোটি ভ্যাকসিন। আওতায় আসছে পোশাক শ্রমিকরা। করোনায় আরো 237 মৃত্যু। মডার্না ফাইজারের দ্বিতীয় ডোজে সংকট হবে না বলছে স্বাস্থ্য অধিদপ্তর। লকডাউন শেষে চেনা ব্যস্ততায় রাজধানী। বাস, ট্রেন, লঞ্চে যাত্রী কম, ফেরিঘাটে যানবাহনের চাপ। পিলারে ফেরির ধাক্কা নিয়ে ওবায়দুল কাদেরের প্রশ্ন, জুনের মধ্যে খুলছে পদ্মা সেতু। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সন্ধ্যা 7টার 21 সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে। 15 আগস্টের পর একদিনেই বদলে যায় বেতারের ভূমিকা। রেডিও পাকিস্তানের আদলে নাম পরিবর্তন। সারা দেশে এ পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন প্রায় 1.5 কোটি মানুষ, আর 2 ডোজ সম্পূর্ণ করেছেন 49 লাখের বেশি। গণটিকা কার্যক্রমে সারা দেশের সব শ্রেণীর মানুষ টিকা নেওয়ার সুযোগ পাওয়ায় বেড়েছে টিকা নেয়ার হার। নিবন্ধন ছাড়া এনআইডি দিয়ে টিকা নিতে পেরে সন্তুষ্ট সাধারণ মানুষ। টিকা কেন্দ্রে বুথ বাড়ানোর দাবি তাদের। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বাড়ছে মৃত্যু। স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ভ্যাকসিনই প্রতিরোধের প্রধান হাতিয়ার। 7 ফেব্রুয়ারি সারা দেশে টিকা কার্যক্রম শুরু করে সরকার। অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, সিনোফার্ম ও মডার্নার টিকায় চলছে ভ্যাকসিনেশন। 7 আগস্ট থেকে সারা দেশে গণটিকা কার্যক্রম শুরু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে বেড়েছে আগ্রহ। মানুষ এসে বুঝতে পারছে, এই জন্য সবাই এখন টিকা দিতে আগ্রহী। আমার মনে হয় সরকারের উচিত সবাইকে টিকা দিয়ে সবকিছু স্বাভাবিক করে দেয়, স্কুল কলেজ সবকিছু। এলা দিলে ওই করোনা ভালোভাবে খেলা হয়, তার জন্য ভ্যাকসিন দিতে আসছি। আমাদের তো কর্মজীবী করে খেতে হবে, এটা দিয়া যদি আল্লাহ যদি সম্মান ভালো রাখে তাহলে আমরা চলতে পারবো। টিকা কেন্দ্র ঘুরে দেখা গেছে প্রায় সব কেন্দ্রেই দীর্ঘ সারি। টিকা নিতে ভিড় করছেন সব বয়সী মানুষ। তবে লাইনে থাকা শারীরিক প্রতিবন্ধী এবং বয়স্কদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। টিকা দানের দরকার লেগাইছি, করোনার সময় এই জন্য দিছি। শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকা নেওয়া যাচ্ছে, দরকার হচ্ছে না নিবন্ধন। দিনমজুর কিংবা প্রযুক্তিগত সুবিধা সম্পর্কে না জানা এসব মানুষের কাছে তা অত্যন্ত আনন্দের। আগের সেই স্বাভাবিক পরিবেশে আসতে পারে, এই জন্য সবার কল্যাণ কামনার্থে আমরা টিকা নিতে আসছি। টিকা দিয়েছি তো ভালোর জন্য। টিকা কর্মীরা বলছেন প্রতিদিনই টিকা নিতে আসা মানুষের চাপ বাড়ছে। সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। যারা রাত 3টা বাজে আসছে তারা সকাল 9টা থেকে টিকিট, আমাদের কার্যক্রম তো শুরু হয়েছে 9টা থেকে, তখন থেকে টিকিটটা পাইছে। তখন দেখলাম তো আসলে সাধারণ মানুষের অনেক আগ্রহ টিকিট নেওয়ার জন্য। যারা মিডিয়াম বয়সের আসছে তারাই বেশি, বয়স্করা আসতেছে, মানে আমাদের আগে যা ছিল লোক এখন অনেক বেশি হচ্ছে। অনলাইনের যে রেজিস্ট্রেশনটা, ওই রেজিস্ট্রেশনটা আসলে সবাই করতে পারে না। না করতে পারার কারণে কিন্তু তারা সহজে যেখানে জিনিসটা ফেসিলিটিসটা ভালো, এই ফেসিলিটিসটা কিন্তু মানুষ নিতে আসে। তবে একজন গ্রহীতাকে একটি টিকাই নিতে হবে। পরবর্তীতে নির্ধারিত দিনে দ্বিতীয় ডোজ নিতে হবে। এ বিষয়ে সবাইকে সচেতন ও সতর্ক করছেন টিকাকর্মীরা। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। সিনোফার্মের তৈরি আরও 6 কোটি ডোজ টিকা কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। নভেম্বরের মধ্যে দেশে এই টিকা আসবে বলে আশা করা হচ্ছে। নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আছে বাংলাদেশের সাথে, চায়নার সাথে এগ্রিমেন্ট রয়েছে, এই জন্য এখানে মূল্য প্রকাশ করা যাবে না। তবে আমরা আশা করি যে এখান থেকে প্রায় 60 মিলিয়ন ডোজ আমরা সিনোফার্ম ভ্যাকসিন পাবো। এটা আগামী নভেম্বরের মধ্যে আশা করা যায় পাচ্ছি। টিকার আওতায় আসছে দেশের সব পোশাক কারখানা। কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি উৎপাদন কার্যক্রম গতিশীল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব সিভিল সার্জন কার্যালয়ে কর্মীদের তালিকা পাঠিয়েছে বিজিএমইএ। এরই মধ্যে গাজীপুরের 21,000 পোশাক কর্মী করোনা টিকা পেয়েছেন। তৌহিদুর রহমানের রিপোর্ট। তৈরি পোশাক শিল্প কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম বৃহৎ খাত। দেশের রপ্তানি আয়ের 80% বেশি আসে এই খাত থেকে। কিন্তু করোনা মহামারীতে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে পোশাক খাতকে। গত বছরের তুলনায় রপ্তানি বাড়লেও পূর্ণ গতি ফেরেনি, আর তাই বৈশ্বিক পোশাক রপ্তানিতে
ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থানটি হারাতে হয়েছে বাংলাদেশকে। এমন প্রেক্ষাপটে টিকাদানের মাধ্যমে শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার ও বিজিএমইএ। এতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হওয়ার পাশাপাশি ক্রেতারাও আশ্বস্ত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কোভিডের মধ্যে তারা সমক্ষ যোদ্ধা হিসাবে কাজ করছে এবং তারা দেশের ইকোনমিতে অনেক কন্ট্রিবিউশন করছে। আমাদের কর্মীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে, সরকার সেটা ডিসিশন নিয়েছে। এদিকে সম্প্রতি দেশের অন্যতম শিল্প এলাকা গাজীপুরে পোশাক কর্মীদের টিকা কার্যক্রম উদ্বোধন করা হয়। এটা অনেক ভালো একটা কর্মসূচি, আমরা এতে অনেক উপকৃত হব। এই গার্মেন্টস সেক্টরে আমরা প্রথম টিকা পাচ্ছি। পর্যায়ক্রমে সব পোশাক কর্মী কোভিড-19 টিকা পাবেন বলে জানান গাজীপুরের সিভিল সার্জন। আমরা সব গার্মেন্টসের শ্রমিকদের আমরা সবাইকে এই টিকাদানের আওতায় আনবো, সরকারের এটা একটা উদ্যোগ। পোশাক কর্মীদের সুস্বাস্থ্য রক্ষায় সরকার খুবই আন্তরিক বলে জানালেন বিজেএমইর সভাপতিও। অলরেডি আমরা আমাদের সবগুলো ফ্যাক্টরির আমাদের কর্মীদের নাম সব ডিটেলসগুলো দিয়ে দেওয়া হয়েছে। এটাতে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সিভিল সার্জন, ডিসি, স্থানীয় মেয়র সবাইকে আমরা ইনভলভ করেছি। এদিকে টিকা কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি পোশাক কর্মীদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ সংশ্লিষ্টদের। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে লকডাউনের কঠোর বিধিনিষেধ শিথিলের পর জনসমাগম বেড়েছে রাজধানীতে। চাঞ্চল্য ফিরে এসেছে রাজধানীর বাস টার্মিনালগুলোতে। গণপরিবহন চলাচলে খুশি শ্রমিক মালিকরা। শুরুর দিনে দূরপাল্লার বাসগুলোতে যাত্রীর সংখ্যা কিছুটা কম, তবে অর্ধেক সংখ্যক বাস চলাচল নিশ্চিত করা যায়নি। এ নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। কঠোর লকডাউন শেষে শুরু হয়েছে বাস চলাচল। শ্রমিক, মালিক আর যাত্রীদের কোলাহল বাস টার্মিনালে। গণপরিবহন বন্ধ থাকায় জীবন জীবিকা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন শ্রমিকরা। লকডাউন দিয়ে শেষ করে দিলে আমরা মোটর স্টাফ শেষ হয়ে যাব। কিছু সরকারি সহায়তা পেলেও অনেকেই ছিলেন কষ্টে। বাড়ি ছিলাম, আর কেউ কোনো সহযোগিতা পাই না আমরা। বাস চলাচল শুরু হয় খুশি তারা। আপনার লকডাউন দেওয়ার ফলে যদি মাঝে মাঝে ছেড়ে দেয়, এটা আশা করি যে সবার পক্ষে ভালো। সব মিলাই মোটামুটি যাত্রী আছে টুকটাক। দুজনে মিলে একটা বা 3 মালিক মিলে একটা গাড়ি, এই গাড়িগুলো বা এই স্টাফগুলো বা এই মালিকগুলো এখন কি করবে তারা? তবে শুরুর দিনে রাজধানী থেকে দূরপাল্লার যাত্রী অনেক কম। 3টা গাড়ি পাঠাইছি, 3টা গাড়ি 5 জন 6 জন করে যাত্রী পাঠাইছি, একদম পুরা খালি গাড়ি। তবে ঢাকায় ফিরছেন বেশি। স্বাভাবিক ভাড়াতেই চলছে বাস। আমাদের সাহেবের অর্ডার আছে যে ভাড়া একটু কম হলেও টিকিট দিয়ে দেবেন। সংক্রমণ রোধে অর্ধেক বাস চালু করায় স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ার আশঙ্কা অনেকেরই। শুরুর দিনে অর্ধেক পরিবহন পরিচালনা নিশ্চিত করা কষ্টসাধ্য বলছেন মালিক শ্রমিক নেতারা। যে বাইরে থেকে যে গাড়িগুলো আসবে ওই গাড়িগুলো আমরা ছেড়ে দেব। আমাদের টার্মিনালের যে গাড়ি আছে আমাদের মালিক সমিতির অন্তর্ভুক্ত, এখান থেকে আমরা অর্ধেক গাড়ি আমরা ছাড়তেছি। যেই গাড়ি আছে সেই গাড়ি পুরা গাড়ি চলে তো স্বাস্থ্যবিধিটা কমপ্লিট করা যাচ্ছে না, তাহলে গাড়ি অর্ধেক কমাই দিলে কিভাবে আপনি স্বাস্থ্যবিধি বানাবেন? অফিস টাইমে কিছুটা ভিড় থাকলেও বেলা বাড়ার সাথে সাথে রাজধানীর পরিবহনগুলোতে কমেছে যাত্রী সংখ্যা। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। টানা 19 দিনের লকডাউন শেষে ফের চালু হয়েছে ট্রেন ও লঞ্চ চলাচল। তবে রেলের স্বাস্থ্যবিধি মানা হলেও উপেক্ষিত লঞ্চ যাত্রায়। শতভাগ আসনে যাত্রী নিয়ে সারা দেশে 58 জোড়া ট্রেন চলাচল করছে। এদিকে লকডাউন শিথিল করায় স্বস্তিতে বাড়ি ফিরতে পেরে সন্তুষ্ট সাধারণ মানুষ। রাসেল খানের রিপোর্ট। লকডাউন শেষে আবারও যাত্রীদের ভিড়। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সকালেই দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যায় লঞ্চ। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রবেশপথে জীবাণুনাশক টানেল ও স্যানিটাইজার ব্যবহারের কথা থাকলেও তা বরাবরের মতোই উপেক্ষিত। খুলে রাখছি একটু হাওয়া বাতাসের জন্য, এই কারণেই তো আমরা তো সবাই মাস্ক পরে রয়েছি। মাথা গরম, আজ কতদিন অসুখ, ডাক্তারও ধরে না, ওষুধ দিকে আছে, গরম লাগছিল তো এই জন্য। ঈদের পর তড়িঘড়ি করে কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরেছেন কর্মজীবীরা। লকডাউন তুলে নেয় স্বজনদের সাথে সময় কাটাতে অনেকেই বাড়ি ফিরছেন। লকডাউন শেষে বাড়ি যাচ্ছি, 19 দিন পর অনেক ভালো লাগতে আছে। আর কি বাড়িতে যাই কিছুদিন থাকি, তারপর আবার গন্তব্যস্থলে চলে আসবো। মানুষও তো হয়রানি করে দিচ্ছে লকডাউনটা। মানুষ যেভাবে ইনকাম করে সেভাবে ইনকামেতে তো সব বেশি যাচ্ছে। এদিকে স্বাস্থ্যবিধি মেনে শতভাগ যাত্রী নিয়ে চলাচল করছে ট্রেন। পথের ভোগান্তি এড়াতে ট্রেনের যাত্রাই পছন্দ মানুষের। রেলের সার্বিক ব্যবস্থাপনায় খুশি যাত্রীরা। একদিনে 1100-1200 টাকা গেছে গাজীপুরতে আইতে মতিঝিল।
এই ট্রেন দেওয়াতে আজকে 15 টাকায় চলে আসছে। আটকে পড়েছিলাম তো একটু ছুটছে, তো এখন আর কি আসতে পারলাম। অনেক ভালোই লাগতেছে যে ট্রেন ছাড়ছে, এই জন্য অনেক দূর থেকে আসছি যাওয়ার জন্য। টিকিট আমরা অনলাইনে কাটছি। প্রথম দিনে সারা দেশে 58 জোড়া ট্রেন চলাচল করছে। মাস্ক ছাড়া আমরা কাউকে টিকিট দিচ্ছি না, এবং মাস্ক ছাড়া আমরা স্টেশনের ভিতরে প্রবেশ করতে দিচ্ছি না। আমরা মাস্ক বাধ্যতামূলক, এবং পুরা স্টেশনটা আমরা জীবাণুনাশক স্প্রে করেছি। যথাসময়ে স্টেশন ছাড়ছে ট্রেন। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে লকডাউন শিথিল হওয়ায় দেশের বড় 2 ফেরিঘাটে যানবাহনের চাপ বেড়েছে। ঘাট এলাকায় দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ সারি। সকাল থেকে রাজবাড়ির দৌলদিয়া পাটুরিয়া নৌ রুটে যানবাহনের চাপ বাড়তে থাকে। রাজবাড়ির দৌলদিয়া অংশে পণ্যবাহী পরিবহনের দীর্ঘ সারি দেখা দেয়। 15টি ফেরি দিয়ে যাত্রী ও গাড়ি পারাপার করা হচ্ছে। তবে মানিকগঞ্জ অংশে পরিস্থিতি স্বাভাবিক। চাঁদপুরে সকাল থেকে লঞ্চ চলাচল করছে। যাত্রীদের চাপ সামাল দিতে অতিরিক্ত লঞ্চের ব্যবস্থা করেছে বিআইডব্লিউটিএ। এদিকে মুন্সিগঞ্জে শিমুলিয়া অংশে যাত্রী ও যানবাহনের তেমন চাপ না থাকলেও মাদারীপুর অংশে পণ্যবাহী পরিবহনের দীর্ঘ সারি দেখা দিয়েছে। প্রসঙ্গ করোনায় মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। 24 ঘন্টায় 237 জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একদিনে শনাক্ত হয়েছে 10,420 রোগী। শনাক্তের বিপরীতে মৃত্যু হার 1.69%, আর পরীক্ষার বিপরীতে শনাক্ত হার 23.45%। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, যারা মডার্না ও ফাইজারের প্রথম ডোজ নিয়েছেন তারা সময় মতোই দ্বিতীয় ডোজ পাবেন। মানিক শিকদারের রিপোর্ট। 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 237 জন। এ নিয়ে মোট মৃত্যু 23,398। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 10,420। মোট শনাক্ত 13,86,742 জন। অ্যান্টিজেন টেস্ট সহ মোট নমুনা পরীক্ষা হয়েছে 44,430 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 82,56,471 জন। আর 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,313 জন। মোট সুস্থ 13,48,075 জন। সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে 105 জন, চট্টগ্রাম বিভাগে 54, রাজশাহী বিভাগে 10, খুলনায় 20, বরিশালে 8, সিলেটে 23, রংপুরে 6 এবং ময়মনসিংহে 11 জন মারা গেছে। মৃত্যুহার 1.69%। দৈনিক সংক্রমণ 23.45%। মোট শনাক্ত 16.8%। সুস্থতার হার 90%। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, টিকা নিয়ে আপাতত কোনো সংকট নেই। যারা প্রথম ডোজ টিকা নিয়েছে তারা 4 সপ্তাহ পর দ্বিতীয় ডোজ টিকা পাবেন। যারা প্রথম ডোজের টিকাটি গ্রহণ করেছেন, যেই কেন্দ্রে গ্রহণ করেছেন, যেই ব্র্যান্ডের টিকাটি গ্রহণ করেছেন, দ্বিতীয় ডোজ তারা সেই কেন্দ্রেই আবার গ্রহণ করতে পারবেন, এবং সেই নির্দিষ্ট টিকাটি তারা দ্বিতীয় ডোজ হিসাবে পাবেন। এখানে কারো বিভ্রান্ত হবার কোনো অবকাশ নেই। তবে টিকা নেয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলারও তাগিদ স্বাস্থ্য অধিদপ্তরের। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে করোনা ও উপসর্গে 24 ঘন্টায় 18 জেলায় 108 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ, রাজশাহী ও চুয়াডাঙ্গায় মৃত্যু কমলেও কিছুটা বেড়েছে শনাক্তের হার। 21-এর প্রতিনিধিদের সহায়তায় রত্নাজামানের রিপোর্ট। সিলেট বিভাগে 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 22 জনের। এর মধ্যে শুধু সিলেট জেলাতে মৃত্যু হয় 19 জনের। এছাড়া হবিগঞ্জে 2, মৌলভীবাজারে 1 জন মারা যান। বিভাগে শনাক্তের হার 29.06%। নতুন শনাক্ত হয় 257 জন। এদিকে চট্টগ্রামে গেল 24 ঘন্টায় করোনায় মারা গেছে 22 জন। শনাক্তের হার 26.77%। 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু সংখ্যা কমে হয়েছে 10 জন। 6 জন করোনায় ও 4 জন উপসর্গ নিয়ে মারা গেছেন। শনাক্তের হার শতকরা 30.48%। মৃত্যু কমলেও বেড়েছে শনাক্তের হার। রাজশাহীতে করোনায় 3 জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 4 জন। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার 5.70%, বেড়ে 28.80%। গাজীপুরে 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 8 জন। নতুন আক্রান্ত 282 জন। সংক্রমণের হার 25.72%।
বগুড়া জেলার বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত উপসর্গে মারা গেছেন ৮ জন। শনাক্তের হার ১৭.13%। কুষ্টিয়ায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে, শনাক্তের হার ৩৪.61%। চুয়াডাঙ্গায় ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে, শনাক্তের হার ১৬.৬৭%। মেহেরপুরে করোনায় ১ জন ও উপসর্গে ২ জনের মৃত্যু হয়েছে, করোনা শনাক্তের হার ১৫.৮১%। ঝিনাইদহে ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে, শনাক্তের হার ২৬.৯৫%। রত্না জামান, একুশে টেলিভিশন। ১ মাসে ৪ বার পদ্মা সেতুর পিলারে ধাক্কার ঘটনা চালকের অদক্ষতা নাকি অন্তর্ঘাত তা খতিয়ে দেখা দরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীতে এক আলোচনায় তিনি জানান, আগামী বছরের জুনের মধ্যে যান চলাচলের জন্য খুলে দেয়া হবে পদ্মা সেতু। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা। বক্তৃতায় বক্তারা বলেন, 15ই আগস্ট ও 21 সূত্রে গাথা সব ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। জিয়া মুস্তাক গংরাই আইএসআই এজেন্ট হিসাবে বাংলাদেশকে পাকিস্তানি স্টাইলের ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর জন্যই জাতির পিতাকে সেদিন হত্যা করা হয়েছে। আবার যত ষড়যন্ত্রের গন্ধই পাই না কেন, আজকের দিনের এই স্বেচ্ছাসেবক লীগের একটা কর্মী জীবনে বেঁচে থাকতে কোন ষড়যন্ত্র বাংলার মাটিতে বাস্তবায়ন হবে না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আগামী প্রজন্মকে জানাতে বঙ্গবন্ধুর জীবনী ও স্বাধীনতার পূর্ণাঙ্গ ইতিহাস প্রকাশ করা এখন সময়ের দাবি। 50 বছরেও স্বাধীনতার একটা বস্তুনিষ্ঠ পূর্ণাঙ্গ ইতিহাস আমরা আজও পাইনি। বঙ্গবন্ধুর একটা বস্তুনিষ্ঠ পূর্ণাঙ্গ জীবনী জাতির জন্য আজকে অপরিহার্য হয়ে পড়েছে। আলোচনায় পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কার প্রসঙ্গ তুলে এটি চালকের অদক্ষতা নাকি অন্তর্ঘাত তা খতিয়ে দেখার কথা জানান ওবায়দুল কাদের। এ পর্যন্ত 4 বার গত 1 মাসে পদ্মা সেতুতে ফেরির ধাক্কা। আমরা জানতে চাই এখানে অদক্ষতা না অন্তর্ঘাত, এটা আজকে খতিয়ে দেখতে হবে। আগামী বছরের জুন মাসের মধ্যে যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হবে বলেও জানান সেতুমন্ত্রী। আগামী বছর জুনের মধ্যে পদ্মা সেতুর উপর। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। ফেনীতে 20টি স্বর্ণের বার ছিনতাই, ডিবির ওসি সহ পুলিশের 6 কর্মকর্তা রিমান্ডে। 3 কারণে ডেঙ্গুর প্রকোপ বললেন মন্ত্রী। দক্ষিণ সিটিতে 80% রোগীর তথ্য সঠিক নয়, দাবি মেয়রের। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। ফেনীতে স্বর্ণ ছিনতাই মামলায় জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলামকে 4 দিন এবং অপর 5 পুলিশ কর্মকর্তাকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ঘটনায় বাদী গোপালকান্তি দাস ও তার আইনজীবী সন্তোষ প্রকাশ করেছেন। ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জু রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। বুধবার দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খানের আদালতে হাজির করা হয় গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলাম সহ 6 আসামিকে। শুনানি শেষে আদালত সাইফুল ইসলামকে 4 দিন এবং এসআই মুতাহের হোসেন, মিজানুর রহমান, নুরুল হক, এএসআই অভিজিৎ বড়ুয়া ও মাসুদ রানাকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ফেনী থানায় স্বর্ণ ব্যবসায়ী গোপালকান্তি দাসের দায়ের করা মামলায় মঙ্গলবার রাতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। আসামিদের রিমান্ড হওয়ায় খুশি বাদী ও তার আইনজীবী। আসামি পক্ষের আইনজীবীরা ওনাদের বক্তব্য দিছে রিমান্ড বাতিলের জন্য এবং কি দেশের ন্যায় বিচার শাসন প্রতিষ্ঠার জন্য। আমরা এই আসামিদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতকে বলছি ওনাদের রিমান্ডের আবশ্যকতা দরকার আছে। যারা অপরাধ করছে তারা গ্রেফতার হয়ে গেছে। আমি চাই
দেখে আমার সুষ্ঠুভাবে আমার মালগুলো যাতে আমার কাগজপত্র দেখে আমাকে দিয়ে দেয়। গত রোববার চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার সময় ফেনীর ফতেপুর ফ্লাইওভারের নিচে ডিবি পুলিশের একটি দল গোপালকান্তির কাছ থেকে 20টি স্বর্ণের বার ছিনিয়ে নেয়। সমর ইসলাম, 21 টেলিভিশন। ঋণ জালিয়াতিতে বেহাত হওয়া বেসিক ব্যাংকের কত টাকা ফেরত পাওয়া গেছে তা জানাতে দুদককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একটি জামিনের আবেদনের রুল শুনানির সময় বিচারপতি এম ইনায়েতুর রহিমের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। দুদকের আইনজীবী সময় আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টে 1 সপ্তাহ সময় দেন। পরে দুদকের আইনজীবী জানান, সংশ্লিষ্ট কোম্পানিগুলো থেকে কত টাকা আদায় করা হয়েছে তার তথ্য দুদককে নিতে হবে। প্রায় 1000 কোটি টাকা ফেরত পাওয়া গেছে বলেও জানান দুদকের আইনজীবী। প্রায় 1000 কোটি টাকার উপরে রিকভারি হয়েছে। এখন আদালত জানতে চাচ্ছে যে পার্টিকুলার কেসে জামিনের জন্য আসছে, যেখানে 62 কোটি টাকার মিসঅ্যাপ্রিমিশন, এখান থেকে কোনো টাকা রিকভারি হয়েছে কিনা আদৌ, সেটা আদালতের একটা স্যাটিসফ্যাকশনের জন্য। করোনা ভাইরাস সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ উঠে যাওয়ায় হাইকোর্টের 53টি বেঞ্চে ভার্চুয়ালি বিচার কাজ শুরু হয়েছে। বুধবার স্বাস্থ্যবিধি মেনে দেশের সব আদালতের স্বাভাবিক বিচার কাজ পরিচালনার বিজ্ঞপ্তি দিয়েছে হাইকোর্ট। এর আগে 8 আগস্ট পর্যন্ত হাইকোর্টে ভার্চুয়ালি 12টি বেঞ্চে বিচার কাজ চলে আসছিল। গত 9 আগস্ট 53 ভার্চুয়াল বেঞ্চ গঠন করে আদেশ দেন প্রধান বিচারপতি। ডেঙ্গু নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সচিবালয়ে এক বৈঠকে তিনি বলেন, সচেতনতার অভাব সহ 3 কারণে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। আর দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা পরিদর্শনে গিয়ে দক্ষিণ সিটির মেয়র জানান, ঢাকা দক্ষিণে 80% ডেঙ্গু রোগীর থাকার তথ্য সঠিক নয়। মাহমুদ হাসানের রিপোর্ট। এপ্রিলের মাঝামাঝি সময় থেকে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। 2 সিটিতেই মিলছে এডিসের লার্ভা। সচিবালয়ে এক বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামও স্বীকার করেছে, গত বছরের তুলনায় ডেঙ্গু রোগী বেড়েছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই আছে বলে মন্তব্য করেন তিনি। ওয়ার্ল্ড কনটেক্সটে আমাদের এখানে ভাড়া নেই, কিন্তু আমাদের গত বছরের কনটেক্সটে এই বছর অনেক বেড়ে গেছে। আমরা 4000 হয়ে গেছে, 4000 ক্রস করছে। জানুয়ারি থেকে একবারে ডিসেম্বর পর্যন্ত আমরা পুরো বছরে কাজ করি। তো এখন সবাইকে অংশগ্রহণ করতে হবে আমি মনে করি। আর একটু সমস্যা হচ্ছে আমার মনে হয় যে এই একটা লকডাউন এবং ঈদের বন্ধ, অনেকে জায়গা ফিরে চলে গেছে। এদিকে দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস বিভিন্ন এলাকা পরিদর্শন করে জানান, 18 আগস্ট পর্যন্ত টানা মশক নিধন অভিযান চলবে। মেয়র বলেন, অনেকেই ঢাকার বাইরে থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে আসছেন, তারা দক্ষিণ সিটির বাসিন্দা নন। হাসপাতালের তথ্যে গরমিল আছে বলেও দাবি করেন তিনি। এখনো বলা যাবে না যে এভাবে ঢালাওভাবে যে 80% ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়, 20% অন্য এলাকায় আমরা বিপুল পরিমাণের রোগী পাচ্ছি যারা বিভিন্ন জেলা থেকে আসছেন। আমরা আশাবাদী যে আমাদের এই চিরুনি অভিযানের মাধ্যমেই আমরা এই ডেঙ্গু রোগীর সংখ্যা আমরা কমিয়ে আনতে পারবো। মেয়র জানান, সবাইকে সচেতন করা গেলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ভ্যাকসিন নিয়ে বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় শোক দিবস উপলক্ষে তথ্য অধিদপ্তরের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ভ্যাকসিন নিয়ে বিএনপি নেতাদের বিভ্রান্তিকর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, জনস্বার্থ বিরোধী অপপ্রচার শাস্তিযোগ্য অপরাধ। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যের খলনায়কদের মুখোশ উন্মোচন এখন সময়ের দাবি বলেও মন্তব্য করেন মন্ত্রী। আমাদের ইচ্ছা ছিল এটি বাইরেই করার প্রতি বছর। যেই টিকা অ্যাপ্রুভড বাই WHO এবং যেই টিকা বিভিন্ন দেশে অত্যন্ত কার্যকর টিকা হিসাবে প্রমাণিত হয়েছে এবং বিভিন্ন দেশে কোটি কোটি মানুষকে, শত কোটি মানুষকে যেই টিকা প্রদান করা হচ্ছে, সেই টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানো, তাহলে সেটি অবশ্যই জনস্বার্থ বিরোধী। তারা আগেও সে কাজ করেছে, গতকাল গভর্নমেন্ট আবারও সেই কাজ করেছে, যেটি জনস্বার্থ বিরোধী এবং শাস্তিযোগ্য অপরাধ। জাতির পিতার স্বপ্নে সোনার বাংলা গড়ে তুলতে যে সূচনা করেছিলেন তা পরিপূর্ণ করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বক্তারা। FBCCI এর এক আলোচনায় একথা বলেন তারা। উনি একটা কন্ডিশন দিয়ে দিলেন, বলেন কিন্তু তুমি যে এক্সপোর্ট করবা, তোমাদের 40% তোমাদেরকে
নন ট্রেডিশনাল আইটেম এক্সপোর্ট করতে হয়। আজকাল আমরা খুব টেকনিক্যাল টার্ম কি বলে অপ্রচলিত পণ্য টন্য এসব কথা, তিনি ওইসব ভাষা ব্যবহার করেন। গড়ে দেশের জিনিস কিছু পাঠাতে হবে, দ্যাট ইজ বেসিক্যালি ডাইভার্সিফিকেশন, যেটাকে আমরা আজকে বলি। সেই তখন 74-73 এই কথাটা বলেছেন। শোকাবহ আগস্ট। পঁচাত্তরের 15 আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যার পর রাতারাতি বদলে যায় বেতারের ভূমিকা। কেবল বঙ্গবন্ধুকে হত্যা নয়, ঘৃণ্যতম এ ঘটনার মাধ্যমে খুনিরা স্বাধীন বাংলাদেশকে আবারও পাকিস্তানমুখী করতে চেয়েছিল, যার প্রতিফলন ঘটে বাংলাদেশ বেতারে। নাম বদলে হয়ে যায় রেডিও বাংলাদেশ। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শ মুছে ফেলে মন গড়া অনুষ্ঠান প্রচার হতো তখন। তৌহিদুর রহমানের রিপোর্ট। 1975-এর 15 আগস্ট ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞের কালো তারিখ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার খবরটি বিশ্ব গণমাধ্যম, বিশেষ করে বিবিসি, গার্ডিয়ান, ভারতের আকাশবাণী গুরুত্বের সাথে প্রচার করে। Sheikh Mujibur Rahman, the father of Bangladesh and its only leader since independence, was killed by his bodyguards today in a military coup. অথচ বাংলাদেশ বেতারে খুনি মোশতাকের সরকারকে মেনে নিতে তাগিদ দেয়া হয় বুলেটিন অনুষ্ঠানে। মেজর ডালিম বলছি, অদ্য সকাল হতে খন্দকার মোশতাক আহমদের নেতৃত্বে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। মেজর ডালিম সহ অন্য খুনিরা সে সময় নিজেদের মতো করে মন গড়া অনুষ্ঠান প্রচার করতে থাকে। বাংলাদেশ বেতার বিশেষ ঘোষণা। খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে আজ ভোরে সামরিক বাহিনী দেশের সর্বময় ক্ষমতা গ্রহণ করেছেন। এখন বক্তব্য রাখবেন প্রেসিডেন্ট খন্দকার মোশতাক আহমেদ। বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীন দেশের চেতনাকে নস্যাৎ করতে চেয়েছিল খুনিরা। যেসব পত্রিকা বঙ্গবন্ধু সরকারের ইতিবাচক খবর ছাপছিল, একদিন আগেও তারাই বদলে ফেলে অবস্থান। হত্যাকারীদের একজন বাংলাদেশ বেতার শাহবাগে সেখানে প্রবেশ করে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সংবাদ সদর্পে প্রচার করছে, এবং সে প্রবেশ করেছে বাংলাদেশ বেতার ঢাকায়। আর সে যখন বেরিয়ে যাচ্ছে তখন সেটি হয়ে গেল রেডিও বাংলাদেশ ঢাকা। এই যে পাকিস্তানের আদলে রেডিও পাকিস্তান ঢাকা ছিল, সেটাকে এখন রেডিও বাংলাদেশ ঢাকায় রূপান্তর করা, এটি কিভাবে হলো? বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অনুষ্ঠান প্রচার করে সে সময় বাংলাদেশ বেতার খন্দকার মোশতাক সরকারের কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রেখেছিল। ঘোষণা দিয়ে তো বাংলাদেশ বেতারকে রেডিও বাংলাদেশে রূপান্তর করা হলো, এবং তারপরে যত ধরনের অনুষ্ঠান প্রচার হচ্ছিল সেখানে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের বাংলাদেশের ইতিহাস, এগুলো সব সেখান থেকে সরিয়ে নেওয়া হলো, এবং সেখানে হত্যাকারীদের চিন্তা চেতনা প্রসূত যেসব অনুষ্ঠান প্রয়োজন হয় সেগুলোই তারা সেখানে প্রচার শুরু করলো। বেতারের পাশাপাশি রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিও হাঁটে উল্টো পথে। টেলিভিশনে বঙ্গবন্ধুর বক্তৃতা, বিবৃতি, বঙ্গবন্ধুর যে অনুষ্ঠানগুলো তারা রেকর্ড করেছিল, তাদের আর্কাইভসে ছিল, সবগুলো ধ্বংস করে ফেলা হলো। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আবারও বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। 90 জেএমবির বোমা কারিগর জাহিদ সহ 3 জঙ্গি গ্রেপ্তার, ভেস্তে গেল বড় নাশকতার পরিকল্পনা। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। 90 জেএমবির বোমা তৈরির কারিগর সহ 3 জঙ্গিকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট সিটিটিসি। ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান আসাদুজ্জামান জানান, বোমা মিজান ওরফে জাহিদ হাসান সহ 90 জেএমবির 3 সদস্যকে মঙ্গলবার রাতে কাফরুল থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ফোরকান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়নের ছাত্র ছিল। সদস্য সংগ্রহ করতে সে রোহিঙ্গা ক্যাম্পেও গিয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করছে বড় কোনো বিস্ফোরণের পরিকল্পনা ছিল তাদের। এই ফোরকান অত্যন্ত মেধাবী এবং সাহসী। সে দীর্ঘদিন পরে নতুন আমিরের নেতৃত্বে আবার এই সংগঠনকে সংগঠিত করার উদ্যোগ নেয়, এবং তারই অংশ হিসাবে সে তার সংগঠনের বিশ্বস্ত বাছাইকৃত সাহসী সদস্যদেরকে সে অনলাইনে এই বিভিন্ন আইডি প্রস্তুত করার প্রশিক্ষণ দিত।
এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট। রাজধানীর বারিধারায় সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠান লক্ষ্যে অনলাইনে উগ্রবাদ প্রচার করে আসছিল। তাদের কাছ থেকে উগ্রবাদী বইসহ বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়। খনিজ সম্পদ আহরণে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরকে আরও বেশি কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী নসরুল হামিদ বিপু। রাজধানীর ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর ভবনে বঙ্গবন্ধু কন্যানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দেশের খনিজ সম্পদ আহরণের মূল কৃতিত্ব এ অধিদপ্তরের। এ প্রতিষ্ঠানের দক্ষ জনবল গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আরও বেশি করে শিক্ষানবিশ হিসেবে কাজের সুযোগ দিতে হবে। দিনাজপুরে আবিষ্কার হওয়া লোহার খনি থেকে আকরিক উত্তোলনে শিগগিরই উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তরুণদের কৃষিতে সম্পৃক্ত করতে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ বাঁচাও আন্দোলন। যুব সমাজের খাদ্য ভাবনা জানতে পবা ও বার্ষিক এর উদ্যোগে অনলাইন আলোচনায় দেশের বিভিন্ন প্রান্তের যুব সমাজ ও ক্ষুদ্র উদ্যোক্তারা সংযুক্ত হয়। এ সময় তারা বলেন, উৎপাদিত পণ্যের সঠিক দাম নির্ধারণ না হওয়ায় যুবকরা কৃষি কাজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। প্রণোদনা এবং ঋণের দাবিও জানান তারা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। লেনদেন কমেছে দেশের পুঁজিবাজারে, তবে সূচকে ছিল মিশ্র প্রবণতা। বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ২৩৬টির, আর অপরিবর্তিত ছিল ২৯টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স ৫ পয়েন্ট বেড়ে উঠে আসে ৬,৬২৩ পয়েন্টে। আর দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২,২১২ কোটি ৮৯ লাখ টাকা। সূচক কমেছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতে। লেনদেন হয়েছে ৮১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। টিকা নিয়েছে ২ কোটি মানুষ, চীন থেকে আসছে আরও ৬ কোটি ভ্যাকসিন, আওতায় আসছে পোশাক শ্রমিকরা। করোনায় আরও ২৩৭ মৃত্যু, মডার্না ফাইজারের দ্বিতীয় ডোজে সংকট হবে না বলছে স্বাস্থ্য অধিদপ্তর। লকডাউন শেষে চেনা ব্যস্ততায় রাজধানী, বাস, ট্রেন, লঞ্চে যাত্রী কম, ফেরিঘাটে যানবাহনের চাপ। পিলারে ফেরির ধাক্কা নিয়ে ওবায়দুল কাদেরের প্রশ্ন, জুনের মধ্যে খুলছে পদ্মা সেতু। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।